সব কথাই বাদ দেন, কি বিধান আছে কি বিধান নাই এটা দেখার দায়িত্ব কি দুদকের না সরকার অধিদপ্তর বা সরকার অধিদপ্তর? তো আপনি এখানে বিচার করতে এসেছেন, তাহলে আমার ওরা জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনি যে এর বিরুদ্ধে মামলা করছেন সরকার অধিদপ্তরের কোনো লিখিত পারমিশন দিয়েছেন? কয় না, কারণ সরকার আইনে লেখা আছে ধারা 84-তে যে সরকার আইনের ব্যত্যয় করিয়া কোনো সমিতির সদস্য যদি বা কোনো মেম্বার যদি অপরাধ করে তাহলে নিবন্ধক নিজে বাদী হয়ে নন কগনিজেবল মামলা করবে, নন কগনিজেবল অআমলযোগ্য, অর্থাৎ সেই মামলায় জামিন পাওয়া যায়। আবার লেখা আছে যে নিবন্ধকের লিখিত অনুমতি ব্যতিরেকে কোন আদালতই অন্য কোন ব্যক্তির অভিযোগ গ্রহণ করতে পারবে না, অর্থাৎ আদালত নিশ্চিন্তে এই অভিযোগ গ্রহণ করে বসেছে, তার মানে আদালত নিজে একটা অপরাধ করছে। চিন্তা করতে পারেন, যেখানে আইন আছে ধারা 84, আপনারা আজকে সবাই সমিতি আইন করে নিবেন, ধারা 84টা করে নিবেন। আবার এক জায়গায় লেখা আছে ধারা 3-এ লেখা আছে সরকার সমিতির আইনের ক্ষেত্রে মানে সরকার সমিতির ক্ষেত্রে বিচার করতে হলে সরকার সমিতি আইন ছাড়া অন্য কোনো আইন প্রযোজ্য না, সেটা হোক মাইক্রোক্রেডিট রেগুলেটরি, সেটা হোক কোম্পানি আইন, কোন আইন প্রযোজ্য হবে না সরকার সমিতির জন্য, কারণ সরকার সমিতির বিচার আছে হবে সরকার সমিতি আইন। তাহলে এখন আমরা যাবো কই, আমাদের তো বিচার করা আছে মানি লন্ডারিং আইন। আমরা ভুল করছি সরকার সমিতিতে, ভুল করছি সরকার সমিতি আইন আনছি, আমরা কমিশন দিয়ে রাখলে সরকার সমিতি আইন আনছি, আমরা কোম্পানিতে বিনিয়োগ করলে সরকার সমিতি আইন আনছি, আমি বুঝতে যাচ্ছি আমরা করে থাকলে সব সরকার সমিতির আইন আনছি। আর সরকার সমিতির আইন ভাঙার জন্য বাদী হবে নিবন্ধক আর বিচার হবে সরকার সমিতি আইন। কিন্তু এখানে হচ্ছে উল্টা, বিচার হচ্ছে মানি লন্ডারিং আইনে আর বাদী হচ্ছে দুদকের বাদী, দুদকের একজন আবেদন করে। কি আশ্চর্য, ওরা তো বাদী হওয়ার এখতিয়ার নেই। এইটা বিচার করা হচ্ছে, আমাকে সাজা দেওয়া হচ্ছে, সর্বোচ্চ সাজা। আমরা কিন্তু বিগত সরকার আমরা আসলে ন্যায় বিচার তো পাইনি, উপরন্তু আমরা কিছু মিডিয়ার সহযোগিতা পাইনি, কারণ মিডিয়া আমাদের পাশে দাঁড়ালে খুশি হইতাম। কিছু মিডিয়া দেখা গেছে এমন ভাবে ঢোল পিটেছে যদি না হয়েছে, এখন টকশো করে এখন বলতেছে এখন ভিডিওকারীদের কি হবে, ভিডিওকারীরা কি চিল্লাচিল্লি করতেছে, আদালতের সামনে কি চিল্লাচিল্লি করতেছে, এটা কিন্তু এক বড় দেখা যায়। কারণ চিল্লাচিল্লি করতেছে রবিকুল আলমকে ছাড়াও আমাদেরকে ছাড়াও, এটা দেখার জন্যই বলা হয়, তাই না? শুধু বলতেছে ভিডিওকারীরা হতাশ, চিল্লাচিল্লি করতেছে, একবারও দেখাচ্ছে না কেন হতাশ, কেন চিল্লাচিল্লি করতেছে। কারণ এটা দেখালে তো আবার আমাদের টকশোটা নষ্ট হয়ে যাবে। তার মানে একটা গ্রুপের ভিডিও কিন্তু আমাদের বিরুদ্ধে স্ট্যান্ড দিচ্ছে, উদ্দেশ্য প্রণোদিত হবে। এবার কিছু বিজ্ঞ সাংবাদিকেরা বক্তব্য দিচ্ছেন, হ্যাঁ আমাদের তারা যেটা ইয়ে করছে, জরিমানা করছে, ওনারা যদি জরিমানা না দিয়ে আর কয়েক বছর জেলখানে কি হবে, আর ঠিকই ভালো করে মাঝখানে মারা গেছে সব ইয়ে ভিডিও করে। আরে ভাই আপনি কি খেয়াল করেন নাই 12 বছর ধরে বাইরে রাখছে এভাবে? আপনি এতদিন পর করতেছেন না মারা যাবে, বাইরে ফেলছে 12 বছর আগে। এরা শুধু চাপের সাথে হাত বিটা লেগে আছে। আপনার লজ্জা করে না? আপনার লজ্জা করে না? আপনি বড় বড় সাংবাদিকের মতো কথা বলেন, আপনি বলে এসে একটা লোকই জিজ্ঞাসা করছেন আপনি যে আচ্ছা ভাই এত বড় একটা ক্যামেরায় যাই তো ডিসপ্লে একটা ভিডিও ক্যামেরা একটা জবানবন্দি দিত, তার বক্তব্য নেই। আপনি দেখছেন একটা গণমাধ্যম একটা সাংবাদিক আসে নাই, কারণ তারা জানে এইটা ইন্টারভিউ নিতে গেলে হিতে বিপরীত হবে। তারা বলবে ডেস্টিনিকে ছাড়ো, মোহাম্মদ রবিকুল আলমকে ছাড়ো, আমাদের ব্যবসা ছাড়ো, আমরা প্রধানিত হইলে আর ওই সাংবাদিক এটা শুনতে অভ্যস্ত না। আমার মনে আছে আমি একদিন অনেক বড় এক সাংবাদিকের দাওয়াত দিয়েছিলাম আমাদের একটা অনুষ্ঠানে, সেদিন সিরাজুল মুনির তার ডায়মন্ড সেলিব্রেশনের অনুমতি প্রকাশ করতেছে। তো অনুমতি প্রকাশ করতে যায় সেই সাংবাদিক ভদ্রলোক বসছে, শুনতেছে, অনুমতি শুনে আমার ভালো লাগতেছে না। তো উনি এক পর্যায়ে আমাদের কানে কানে কয়, আমরা তো পজিটিভ কথা শুনতে অভ্যস্ত না, আমরা সাংবাদিক, নেগেটিভ কথা কখন শুরু হবে এটার জন্য বসে আছি। আমি বললাম কেন বলুন তো ভাই, এটা কেমন কথা হলো? আমাদের একটা নীতি আছে, সেটা হচ্ছে খারাপ সংবাদটাই হচ্ছে ভালো সংবাদ, আর ভালো সংবাদ হচ্ছে খারাপ খবর। তো আপনার খারাপ কথাবার্তা কখন শুনবে এটার জন্য বসে আছি। তো উনি চুপ করে একদিকে কাজ ফেলেছে, উনি মারা গেছে, সাংবাদিক আর পয়সা নেই।
তো হঠাৎ করে ছেলের মনে বলতেছে আমি এই পেয়েছি সেই পেয়েছি এই পেয়েছি সেই পেয়েছি সব সে পাইছে 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 পাইছে। এক জায়গায় এসে সে দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে আমি কি শুধু পাইছি? আমি পাই না, আমাকে হারাইতে হয়েছে। যখন দিছে আমাকে হারাইতে হয়েছে নড়ে চলে বসছে। এই যে নেগেটিভ আইডিয়া আমার ক্লাস আছে, আমি তো হারতে চাইছি সামনে আপনাদের সাপ্রাইজ আছে বুঝে থাকে। এবার সেখানে ছেলেদের মনে নেগেটিভ কথা শুরু করছে। তো ডেস্টিনি থেকে আমি শুধু পাইছি যে বললো ভুল হবে ভাই, আমি অনেক কিছু হারাইছি। সে শুরু করছে আমি অনেক বেকার বন্ধু বান্ধব হারাইছি। ওই সাংবাদিক এসে থেকে ওইটা কেমন কথা? তো আমি বেকারত্ব হারাইছি। উনি আরো ভিড় গেছে, ওইটা কেমন নেগেটিভ? এটা তো ভালো। কিন্তু সে বলতেছে আমি বেকারত্ব হারাইছি, আমি নেগেটিভ বন্ধু বান্ধব হারাইছি, আমি যে সমস্ত লোক কাজ করে খাইতে জানে না তাদেরকে হারাইছি। এখন সেগুলো না, এখানে আর বসে থাকবে না, আমি যাই। দেখছেন, আপনি যখন ভালো কথা বলবেন সাংবাদিক বন্ধুরা অনেক, আমি সবার কথা বলবো না, ভালো করে এটা হইতেই পারে, বহুত ভালো সাংবাদিক আছে আমার সাথে কাজ করে, আমার সংগঠনই আছে। সাধারণত যারা অভ্যস্ত তারা মনে করে যে ভালো কথা বললে এটা সংবাদ হবে না, এটা কোনো নিউজই না, নিউজ হতে হবে খারাপ কথা, আতঙ্ক। একদিন এক লোকটা কি এরকম জাতীয় প্রেস ক্লাবে বসে একটা সংবাদ লিখতেছে, নারায়ণগঞ্জে রাস্তার পাশে অজ্ঞাতনামা কিশোরীকে নির্যাতন করিয়া ধর্ষণ করিয়া ফেলাই দিয়ে চলে গেছে, পুলিশ এখনো পরিচয় শনাক্ত করতে পারে নাই। আমি মনে করছি খবরটা আসলে জেনে নেওয়া, বললাম কবে ঘটনা ঘটছে, ওগুলো তো ধরে কোনো ঘটনাই ঘটে। তো নিউজ দেখতেছেন কেন? পত্রিকায় কাজ করলে একটা নিউজ না দিলে চাকরি থাকবে না। ছোট্ট করে একদম ছোট্ট করে বলছি, এরকম কথা হলে এই ধরনের নিউজ করাটা খুব জরুরি একটা। তো ভাই, আমি যদি দিনে একটা নিউজ না করি, আমার সম্পাদক দেখবে আমি নিউজ করছি কিনা, আমার চাকরি থাকবে। এই নিউজ আপনার কোনো ক্ষতি থাকলে তো চিল্লাতে দেওয়া হবে। এই হচ্ছে নিউজ কিভাবে তৈরি হচ্ছে, কিন্তু ইউনো জার্নালিজম। তখন আমি প্রতিজ্ঞা করছি আমিও সাংবাদিকতা নামবো, আমিও পত্রিকা বাইর করবো, এবং আমি হলুদ সাংবাদিকতার 12টা বাজাইছিলাম। এবং আমি বলে দিচ্ছি আমার পত্রিকার সব সাংবাদিক বলছি আজকে থেকে আপনারা সবাই মুক্ত, সত্য ছাড়া মিথ্যা লিখতে পারবেন না। যিনি মিথ্যা লিখবেন, যিনি হলুদ সাংবাদিকতা করবেন, তিনি দ্বিতীয় দিন আমার চেহারা দেখবেন না। সাবধান, আমি কিন্তু একজন সাংবাদিকের কিন্তু এই জন্য ফায়ার করছি। আমার প্রতিষ্ঠান থেকে অপরাধ ছিল একটা, মতিঝিল থানা মসজিদ থেকে ছাতাবাজি করছে, আমার কাছে গাড়ি খবর আসছে, জিজ্ঞাসা করছি সত্যি কিনা। ওসিগুলো আমি সাহায্য খাওয়াতে টাকা দিচ্ছি, বসগুলো কিছু মনে করেন আমি চা পানিটাই ওরা জীবন শেষ দিন। আপনার আজকাল থেকে দরিদ্র দৃষ্টিতে আসবেন না। আমি এরকম একজন ক্রাইম রিপোর্টারকে বিদায় করছি। অনেকে জানে না যে সেই ক্রাইম রিপোর্টারকে কেন আমি স্ট্যান্ড রিলিজ করছি। খালি 500 টাকার একটা সাদা খেয়েছে মতিঝিলের ওসির অফিসের কাছে। আমি কোনোদিন অপরাধ প্রশ্রয় দেওয়ার জন্য কোনোদিন ব্যবসা করি না, এবং আমি পত্রিকা চালান। আপনি দেখবেন আগামীতে